لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আবু হানিফ ভাইকে। আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ সরকার, যদিও সরকার বলছি কিন্তু মূলত নীতিগতভাবে এটাকে সরকার বলা যায় না। এই সরকার, আমরা জানি মুখে প্রশাসনকে অনেক ভালোবাসার বলি শোনায়, যে প্রশাসনের জন্য তাদের কান্নার রোল থাকে না, কান্নার কোনো হিসাব থাকে না। কিছুদিন আগে আপনারা জানেন একজন পুলিশ সদস্য নিহত হওয়ার প্রতিবাদে বাংলাদেশ সরকারের প্রশাসনরা চিৎকার মারতে শুরু করলো, সারা বাংলাদেশের সুশীল সমাজ জেগে উঠল। অথচ আপনারা জানেন কিছুদিন আগে, অর্থাৎ 2 দিন আগে বাংলাদেশ সীমান্তে বিজিবি হত্যা হলো। তার সেই হত্যার প্রতিবাদে বাংলাদেশ সুশীল সমাজ কোথায়? সেই বাংলাদেশের সরকারের পররাষ্ট্রনীতি কোথায়? তাদের কিন্তু কোনো খোঁজ নাই। অর্থাৎ বাংলাদেশ প্রশাসনকে শুধুমাত্র সরকার তাদের স্বার্থ সিদ্ধি লাভের জন্যই ব্যবহার করে। বাংলাদেশ প্রশাসনের মূলত অধিকার নিয়ে বিন্দুমাত্র কোনো টেনশন বাংলাদেশ সরকারের নেই। আমরা বলতে চাই, প্রশাসন আমাদের ভাই, প্রশাসন বাংলাদেশের সম্পদ। বিশেষ করে বাংলাদেশের সার্বভৌম স্বাধীনতা রক্ষার্থে, বাংলাদেশের স্বাধীন ভূখণ্ড রক্ষার্থে যে বিজেপির অগ্রণী ভূমিকা, সেই বিজেপিকে কেন এভাবে নির্মমভাবে হত্যা হতে হবে? আপনারা জানেন গত 1 দশকে বাংলাদেশে 322 জন এইভাবে বিজেপির হাতে, অর্থাৎ ভারতের বিএসএফ এর হাতে হত্যা হয়েছে। এই 322 জন বিজেপির সংসদ, 322 জনের জীবন এই বাংলাদেশ সরকারের কাছে টোটালি মূল্যহীন। আপনারা জানেন গত 2023 সালে বাংলাদেশের বিজেপি হত্যা হয়েছে 29 জন। 2018 সাল থেকে 23 সাল পর্যন্ত আপনারা যদি পরিসংখ্যানগুলো লক্ষ্য করেন, তাহলে প্রত্যেক বছর 49, 50, 34, 38 এবং 29 জন, এই 4 থেকে 5 বছরে এই বিএসএফ এর হাতে বাংলাদেশের বিজেপি ক্লিন হয়েছে। কিন্তু আমরা নীরবে শুধু চেয়ে দেখছি, আমরা কিছুই বলতে পারছি না। আমরা বলবো কোথায়? কারণ বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ নামে মাত্র। এখানে বাংলাদেশ জনগণের দ্বারা যে সরকার প্রতিষ্ঠিত হয়, সেই সরকারের কোনো অস্তিত্ব নেই। যদি জনগণের দ্বারা সরকার প্রতিষ্ঠিত হতো, তাহলে আমাদের এই জবাবদিহিতার জায়গায় থাকতো। আমরা সরকারকে অন্তত বলতে পারতাম, এই জনগণের দ্বারা আপনি সরকার, এই জনগণের বুকে কেন ভারতীয় বাহিনী গুলি করবে? আপনারা জানেন ভারত বাংলাদেশ সীমান্তের যে পররাষ্ট্র নীতি, সেই নীতির একটা বাক্য আছে, শুট আউট ওয়ান কিলিং, অর্থাৎ দেখা মাত্রই গুলি। এই দেখা মাত্র গুলি, এই নীতিতে এখনো পর্যন্ত ভারতের বিএসএফ অটুট আছে। অথচ বাংলাদেশ সরকার বলে আমাদের সাথে ভারতের সাথে নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক। যদি স্বামী স্ত্রীর সম্পর্ক হয়, তাহলে দেখা মাত্র গুলি, 3বার ক্ষমতায় থাকা সত্ত্বেও আপনারা এই নীতি পরিবর্তন করতে পারলেন না কেন? অর্থাৎ এটা বোঝা যায় ভারত বাংলাদেশে যে সাম্রাজ্যবাদ, যে আধিপত্য বিস্তার করতে চাচ্ছে, সেটা এই আওয়ামী লীগের সরকারের মাধ্যমেই করছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এ পর্যায়ে আজকের গণবিক্ষোভ সমাবেশে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর উত্তর যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মামুন হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে যারা এই প্রোগ্রামে উপস্থিত রয়েছেন
সর্বপ্রথম সেই ভাইদেরকে রইল আমার অন্তরের অন্তরস্থান থেকে সালাম ও ভালোবাসা। প্রিয় দেশবাসী, আপনারা জানেন বাংলাদেশের বিপক্ষে যদি কেউ কথা বলে হয়তো তাকে জেলে যেতে হয়, কিন্তু আপনারা হয়তো এটা জানেন না, ভারতের বিপক্ষে যদি কেউ কথা বলে তাকে গুম হতে হয়, তার লাশটিও খুঁজে পায় না তার আত্মীয় স্বজনরা। অতএব সেই ভারতের বিপক্ষে কথা বলার জন্য আজকে যে সমস্ত ভাইয়েরা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি স্যালুট জানাতে চাই। প্রিয় দেশবাসী, আপনাদেরকে আমি ক্লিয়ার করে জানাতে চাই, বাংলাদেশ যুব অধিকার পরিষদ এমন কোন আদর্শকে বুক ধারণ করতে চায় না যে সমস্ত নেতারা আত্মকেন্দ্রিক ক্ষমতাকে নিজের কেন্দ্রিক করতে চায়। অতএব বাংলাদেশ যুব অধিকার পরিষদ সেই নেতাকে আদর্শ হিসেবে মানতে চায় যেমন নেতা ছিলেন আমাদের মাওলানা ভাসানী সাহেব। প্রিয় দেশবাসী, আপনারা জানেন তিনি ক্ষমতার লোভে কখনো রাজনীতি করেননি। তিনি ক্ষমতাকে জলাঞ্জলি দিয়ে বাংলাদেশের জনতার পক্ষে কথা বলতে গিয়ে আজকে তার নাম নিশানা মেটাতে চায় এই স্বৈরাচারী বাকশালী সরকার। আমার সেই নেতা কি বলেছিলেন, আমরা পিন্ডির জিঞ্জির ছেড়েছি দিল্লির গোলামি করার জন্য নয়। ঠিক আমরা এই যুব অধিকার পরিষদ বলতে চাই, আমরাও দিল্লির গোলামি ছেড়েছি, পিন্ডির গোলামি ছেড়েছি, জিঞ্জির ছেড়েছি দিল্লির গোলামি করার জন্য নয়। আপনারা দেখেছেন প্রিয় ভাইরা, আমরা ইতিমধ্যে ভারতের বিপক্ষে যে সমস্ত আন্দোলন সংগ্রাম করেছি তা ইতিহাসে একদিন রচিত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের বড় বড় দলেরা যে সমস্ত জিনিস নিয়ে কথা বলতে পারেনি, এই যুব অধিকার পরিষদ কিন্তু সেটা করেছে। আপনারা দেখেছেন ভারতীয় এম্বাসি গ্রামের মতো কার্যক্রম এই বাংলাদেশ যুব অধিকার পরিষদ করেছেন। অতএব এই যুব অধিকার পরিষদ যতদিন পর্যন্ত রাজপথে আছে, ভারতীয় আগ্রাসনকে এই যুব অধিকার পরিষদ কখনো মেনে নেবে না। যখন এই আগ্রাসন করতে আসবে এই বাংলাদেশের যুব সমাজ সেটাকে রুখে দেবে। সমগ্র বাংলাদেশে কারফিউ জারি হয়েছিল এবং শত শত লক্ষ লক্ষ মানুষকে, কিন্তু ইদানিং আপনারা দেখেছেন বিএসএফ একজন ভাই হত্যা হয়েছে, বিজেপির একজন ভাই, কিন্তু সেটা নিয়ে বাংলাদেশের প্রশাসনের কোনো কথা নেই। আমরা তাই বলতে চাই, এই প্রশাসন বাহিনী ভারতের নতজানু হয়ে আজ্ঞা পালন করছে শুধুমাত্র। তারা এই দেশের জনগণের পক্ষে কাজ করছে না, তারা শুধু এই সরকারকে কিভাবে ক্ষমতায় রাখা যায়, এই সরকারের মেয়াদকে কিভাবে দীর্ঘায়িত করা যায় সেই জন্য কাজ করছে। কারণ তারা জানে ভারতের বিপক্ষে যদি কোনো অ্যাকশন নেয় তাহলে এই সরকার টিকবে না। অতএব তারা ভারতকে সবসময় সমীহ করে চলে। ভারতের বিএসএফ বাহিনী যা কিছু করে সেটাকে তারা বৈধতা দিয়ে এই বাংলাদেশের বিজেপি ভাইদেরকে অপমানিত করছে। প্রিয় ভাইরা, আপনারা জানেন যেদিন বিডিআর থেকে বিজেপি নাম দেওয়া হয়েছে সেদিনের মৃত্যু হয়েছে সেই বিডিআর বাহিনীর। আজকে যারা বিজেপিতে রয়েছে তারা প্রায় অর্ধ মৃত্যুতে পরিণত হয়েছে। তাই আমি বলতে চাই, এই বিজেপি ভাইদেরকে আপনারা যদি আপনার সহযোগিতার জন্য সাহসী ভূমিকা পালন না করেন তাহলে আপনারা যে ওয়াদা করে এই বিজেপিতে দায়িত্ব পালন নিয়ে রয়েছেন সেটা বরখেলাপ করছেন। অতএব জনগণ কিন্তু আপনাদেরকে ছাড়বে না, জনগণের আদালতে আপনাদেরকে দাঁড়াতে হবে এবং এর জবাব এই বাংলার জনগণ আপনাদের কাছে নিবে। সেই সাথে আমি সরকারকে বলতে চাই, আপনারা যে পররাষ্ট্র নীতিতে বাংলাদেশ চালাচ্ছেন, শ্বশুর বাড়ির নীতি, এই নীতি দেশে চলবে না। অতএব এই দেশে যদি ক্ষমতায় থাকতে চান, এই দেশে যদি রাষ্ট্র পরিচালনা করতে চান তাহলে দেশের জনগণ কি বলে সেই কথা মাথায় রেখে ক্ষমতা চালাতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর দক্ষিণ যুব অধিকার পরিষদের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, যুব নেতা শফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আপনারা কেমন আছেন? আসলে এখানে কারো মুখে হাসি দেখি নাই। মানুষ যখন বলে যে ভালো আছি, তখন ভালো থাকার মধ্যে কিন্তু মানুষের মুভমেন্ট দেখলে বোঝা যায় সে ভালো আছে না খারাপ আছে।
তো দেশবাসী কেউ ভালো নেই, আমিও ভালো নেই। এখানে ইস্যুর কথা আসলে বলতে গেলে অনেক ইস্যু আসবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সে সকালে একটা ইস্যু তৈরি করে, দুপুরে একটা ইস্যু তৈরি করে, রাতে একটা ইস্যু তৈরি করে। এই ইস্যুর মধ্যেই শরীফ থেকে শরীফার ইস্যুটা আমাদের বইয়ের মাধ্যমে সে প্রমাণ করেছে, যাতে অবৈধ নির্বাচন দিয়ে সে দেশকে যেভাবে লুণ্ঠন করেছে, মানুষের ভোটাধিকার লুণ্ঠন করেছে, সেইভাবেই সেই দেশবাসীকে আরেকটি ইস্যুর মধ্যে প্রভাবিত করার জন্যই সেই শরীফ থেকে শরীফার যে ইস্যুটা তৈরি করেছে বইয়ের মাধ্যমে। তো তার যে ইস্যু বলতে হবে, সেই ইস্যু বলতে গেলে আপনার তার বাবার থেকে শুরু হয়েছিল সেই ইস্যু, সেই বাকশাল শুরু হয়েছিল, আর সেই তার পুনরাবৃত্তি, তার বাবার যেই রেখে যাওয়া কার্যক্রম সে অক্ষরে অক্ষরে পালন করছে। তাই এখানে তো অনেক মান্যগণ্য ব্যক্তি আছেন, অনেক কলমিস্ট আছেন, অনেক ভালো মিডিয়ার লোক আছেন, কিন্তু আপনারা হয়তো অনেক সময় দেখা যায় আমাদের কথাগুলো নিয়ে কিন্তু আপনারা অনেক সময় প্রচার করতে পারেন না আপনাদের বাধ্যবাধকতা থাকার কারণে। কিন্তু আমি তারপর অল্প সংক্ষেপে একটু বলতে চাই। অনেক সময় আছে দেখা যায় আমাদের যে নীতি নির্ধারণ কাজগুলো আমাদের সীমাবদ্ধের মধ্যে থাকে। আমাদের এখানে অনেক সম্মানিত এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে, তাই এদের সামনে বেশিক্ষণ কথা বলতে পারেন। অল্প একটুর মধ্যে আমি 2 লাইন গান গেয়ে সৈয়দ আব্দুল হাদী স্যারের 2 লাইন গান গেয়ে আমি শেষ করব। কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি, 50 বছর পরে আমি স্বাধীনতাটাকে খুঁজছি। কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি, 50 বছর পরে আমি স্বাধীনতাটাকে খুঁজছি। ধন্যবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর দক্ষিণ যুগ্ম সাধারণ সম্পাদক যুব অধিকার পরিষদের মুজাহিদ, যুবনেতা মুজাহিদ। আসসালামু আলাইকুম। ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আমরা এমন এক মুহূর্তে দাঁড়িয়েছি যেখানে স্বাধীনতার 54 বছর পরে এসেও আমাদেরকে স্বাধীনতার কথা বলতে হচ্ছে জাতীয় প্রেস ক্লাবে। সংগ্রামী বন্ধুগণ, আজ 54 বছরের মাথায় সীমান্তে বিজিবির সোলজারের লাশ দেখতে হচ্ছে। ফেলানি হত্যার মতো কর্মকাণ্ড দিয়ে এরা কি বুঝিয়েছে? রক্তাক্ত সেই লাশ কাঁটাতারে ঝুলে থাকে ফেলানি হত্যার। যে জাতি পিলখানার 57 জন মেজর জেনারেলের লাশ বহন করতে দ্বিধাবোধ করে না, সে জাতি একজন সোলজারের লাশ আর ফেলানির রক্তাক্ত লাশ বহন করতে তাদের হৃদয় কাঁপে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা বলে দিতে চাই স্পষ্টভাবে, স্বাধীনতার 53 বছর হয়েছে, কিন্তু আমাদের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছে এই সরকার। আমাদের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছে, আমাদের বেঁচে থাকার অধিকারকে তারা কেড়ে নিয়েছে। তারা সব সেক্টরকে ধ্বংস করে দিয়েছে। শিক্ষা, বাণিজ্য, দুঃশাসন থেকে শুরু করে প্রশাসনকে দলীয়করণ করেছে। এই দেশটাকে একটা পুলিশি আইন জারি করে রেখেছে। এই পুলিশি শাসন দিয়ে টিকে যাবে না। কতকাল টিকবেন? ব্রিটিশ থেকে শুরু করে 200 বছর ব্রিটিশ এই ভারতীয় উপমহাদেশ শাসন করেছিল, কিন্তু তিতুমিরের পাশের কেল্লা, কাজী নজরুলের বিদ্রোহী কণ্ঠ, ক্ষুদিরাম বশির সেই ঐতিহাসিক ফাঁসির মঞ্চে সেই ধিক্কারের কথায় তারা টিকতে পারেনি এই বাংলায়। তাই বাংলার মানুষ যখনই প্রতিবাদ হয়েছে, তারা প্রতিরোধ করেছে অন্যায়ের বিরুদ্ধে, তারা সংগ্রাম করেছে অন্যায়ের বিরুদ্ধে। তারা কখনোই, এই বাঙালি জাতি কখনোই অন্যায়কে মেনে নেয়নি, সামনেও মেনে নেবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা বলে দিতে চাই, এই সংসদ, আমি সংসদকে আপনারা বয়কট করে, এই জাতি বয়কট যেহেতু করেছে, আপনারা এই বিলুপ্ত করে অনতি বিলম্বে একটা জাতীয় সরকারের আন্ডারে একটা জাতীয় সরকারের নির্বাচন দেন। যদি তা দিতে পারেন, আপনারা থাকতে পারবেন না, কারণ এই জাতি সোচ্চার হয়েছে। আমার বিজিবি বাইরে সোচ্চারের সেই রক্তে রঞ্জিত সীমান্ত আর জাতি সহ্য করবে না। তাই আসুন একসাথে গণ অধিকার পরিষদের আন্দোলনে, সংগ্রামে আমরা সামিল হয়ে যাই। ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর দক্ষিণ যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক শেখ মোনায়েম। বিসমিল্লাহির রহমানির রহিম। তারুণ্য অধিকার সমৃদ্ধির সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই গণবিক্ষোভ সমাবেশে উপস্থিত সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সংগ্রামী সালাম। আমরা বিগত বছরগুলোতে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আন্দোলন করে যাচ্ছি, কিন্তু এই সরকার জনগণের কোনো কণ্ঠই কর্ণপাত করছে না। এখন আমরা আবার দেখছি সীমান্তে বিএসএফ এর গুলিতে আমাদের বিজেপি সদস্য নিহত হচ্ছে। বিগত বছরগুলোতে আমরা দেখেছি এই তাবেদারি সরকারের আইন চলাকালীন সময়ে এই ভারতীয় বিএসএফ এর গুলিতে যখন আমার দেশের সীমান্ত রক্ষীরা নিহত হয় তখন আমাদের হৃদয়ে আঘাত লাগে। আমরা বারবার বলে আসছি এই বিষয় নিয়ে বাংলাদেশ যুব অধিকার পরিষদ সহ গণ অধিকার পরিষদ জনগণের কণ্ঠ এই কথা বলে যাচ্ছে, কিন্তু এই তাবেদারি সরকার কখনোই আমাদের কণ্ঠ শোনেনি। মূলত এই সরকার যেহেতু ভারতের দাবিদারি করে, যেই যার নুন খায় তার কথা তো আর বলা যায় না, সেই অনুযায়ী এই অবৈধ সরকার কখনোই ভারতের এই দাবিদারির জন্য তাদের বিরুদ্ধে কখনো কথা বলার মৌকা পায়নি। আমরা জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এটা আমি অবৈধ সরকারের বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন 28 অক্টোবর এই বাংলাদেশ সরকারের যে কালো থাবা সাধারণ জনগণের উপর পড়েছিল, সেই থাবা থেকে বাঁচতে পারেনি আমাদের শ্রমিক নেতা রুবেল। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন 28 অক্টোবরের সেই পুলিশে হামলায় চোখ হারানো শ্রমিক নেতা রুবেল। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসার একমাত্র দাবিদার মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে স্মরণ করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। আজ বাংলাদেশ একটি এমন মেরুকরণে পড়েছে যে মেরুকরণ হচ্ছে এই শেখ হাসিনার দ্বারা। এই শেখ হাসিনা এমন একটি ফ্যাসিবাদ যে শেখ হাসিনা নিজের ক্ষমতাকে টিকে রাখার জন্য দেশের জনগণের লাশের উপরে হাঁটতে একটুও দ্বিধাবোধ করেনি। এবং আর একটু দিক দিকে বিশ্লেষণ করলে আমরা পাই এদেশের আমলারা এমন নিঃস্বার্থপর হচ্ছে, যারা আমাদের টাকায় বেতন পায় তারা আমাদের ওপর গুলি চালায়। আর এই লক্ষ্যে আমি একটি গান রচনা করেছিলাম যে অতীত আমার ভালোই ছিল, ছিল আমার দুটি চোখের দৃষ্টিশক্তি আলো, আজ যেন আমার হারিয়ে গেল দু চোখের দৃষ্টিশক্তি আলো। সংক্ষিপ্ত গানটি এখন রচনা করব না, পরবর্তীতে দেখাবো। আর বিশ্বাস করতে হয় যে আমাদের এই জন্মভূমিকে এমন এক ফ্যাসিবাদ যারা শাসন নামে শোষণ কায়েম করেছে, এই হাসিনাকে এক পর্যায়ে জাতির অভিশাপ হিসাবে রূপান্তরিত হবে, যা বহির্বিশ্বে বলবে এ জাতিকে দেখলে যেটা হাসিনার দেশের লোক নাকি, এটাকে বিশ্বাস করা যাবে না। এটা সেই বিশ্বাসঘাতক, এটা সেই বেঈমান, যেই বেঈমান যে জাতির লাশের উপর দিয়ে ক্ষমতা আসছে একটু দ্বিধাবোধ করে না, যেই বেঈমান ক্ষমতা টিকানোর জন্য জাতিকে অন্ধ করে দিতে দ্বিধাবোধ করে না, যেই বেঈমানরা জাতিকে অন্ধের উদ্দেশ্যে সেই ফেরাউনের কায়দা, সেই নমরুদের কায়দায় নিধন করে, যে একটি জেনারেশনকে এমন ভাবে ধ্বংস করে দেয়, যা জাতিকে এমন অন্ধকারের দিকে পর্যবসিত করে, যা পরবর্তী প্রজন্ম এমন অন্ধকারের দিকে পর্যবসিত হয়, যা দেশের ভবিষ্যৎ অনির্দিষ্টকালের জন্য অন্ধকারের দিকে প্রতিষ্ঠিত হয়।
সংগ্রামী বন্ধুগণ, আপনাদেরকে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শ্রমিক অধিকার পরিষদের নির্যাতিত নেতা রুবেল হোসেনকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর উত্তর শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ শিপন। সংগ্রামী বন্ধুগণ, উপস্থিত সাংবাদিক ভাইরা এবং গণ অধিকারের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত আছেন, সকলকে আন্তরিক অভিনন্দন। আজকে যুব অধিকারের পরিষদের এই আয়োজনে সবাইকে যুবকদেরকে আন্তরিক। এই ভারতের যে সীমান্ত, আমাদের সীমান্ত যে সমস্ত বিডিআর বা সাধারণ মানুষকে হত্যা করে, এটার প্রতিবাদে। সংগ্রামী বন্ধুগণ, আমার বয়সে আমি দেখেছি, আমার এই যে 45 বছর বয়সে আমি দেখেছি পৃথিবীতে অনেক দেশে আছে প্রায় 200-র উপরে, কিন্তু পৃথিবীতে এখন রাজত্ব চলতেছে মাস্তানদের। যেমন আমেরিকা একটা মাস্তান, রাশিয়া একটা মাস্তান, চীন একটা মাস্তান, ভারতও সেই মাস্তানি দেখাচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে সে আশেপাশে যে সমস্ত দেশগুলা ছোটখাটো থাকে তাদেরকে সবসময় সে হুমকির মধ্যে থাকে। এই সমস্ত দেশের অর্থনীতিকে সে নিয়ন্ত্রণ রাখে, সবসময় রাজনীতিকে সে নিয়ন্ত্রণ রাখে, এবং সেই কাঁটাতারের যে বেড়া দিয়ে তার দেশে যে সমস্ত উৎপাদিত মাল আছে, এই উৎপাদিত মাল যাতে আশেপাশে অবাধে বিচরণ না হয়, অবাধে যাতে অবৈধভাবে না যায়, সেই ব্যবস্থা নিয়ন্ত্রণ করার জন্য কাঁটাতারটা দিয়েছে। সে আসলে বিশ্বকে দেখাতে চায় যে দুই একজন আশেপাশের যে কাঁটাতারের যে যারা যাতায়াত করে অবৈধভাবে বা বৈধভাবে, তাদেরকে হত্যা করে দেখাতে চায় আমি এই দেশগুলো আমি আমার নিয়ন্ত্রণে রাখি। সে এশিয়া মহাদেশের একজন ছোটখাটো একজন মাস্তান, সে ছোটখাটো একটা সাম্রাজ্যবাদ, এটাকে সামাজিক একটা সাম্রাজ্যবাদ বলা হয় আর কি রাজনীতি ভাষায়। তাহলে সে এই দেশের, আমাদের বাংলাদেশের দুইটি জিনিসকে সবসময় সে নিয়ন্ত্রণ রাখে, এক রাজনীতি আর এক অর্থনীতিকে। সেই অর্থনীতিটা আমাদের বাংলাদেশের সবসময় ধ্বংস করতে চায় এবং রাজনীতিকে সে একবারে শেষ করে দিতে চায়। এই প্রক্রিয়া ৭১-এর পর থেকে আপনারা দেখে আসছেন। তাদের মনোনীতি সরকারে সবসময় এই দেশে যাতে ক্ষমতায় থাকে, এটার মাধ্যমে তারা এই বাংলাদেশের মানুষকে নিয়ন্ত্রণ করবে। তাহলে আমি বলতে চাই, তাদের কারণে